রাজ্যে পালাবদলের এক মাস বাংলায় জনতার রায় ক্ষমতায় বিজেপি সরকার। জনাদেশ পেয়ে একাধিক জনমুখী প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে জনমুখী প্রকল্প, অন্যদিকে দুর্নীতিতে জিরো টলারেন্স। আমরা ওরা বিভেদ ভুলে সাবলীল গতিতে প্রশাসন। জনসমক্ষে নিয়ে আসা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মাস্টার স্ট্রোক। পূর্বতন সরকারের আমলে একাধিক দুর্নীতির ছবি প্রকাশ্যে এনেছেন নতুন এই সরকার। টেবিলের তলায় লুকিয়ে নয়, পুলিশ প্রশাসনকে দাবাং মুডে রাস্তায় নামিয়েছেন মুখ্যমন্ত্রী। আপনাদের একবার দেখানোর চেষ্টা করব এই এক মাস পূরণের বঙ্গে বিজেপি সরকার ঠিক কি কি করেছে। প্রশাসনিক উদ্যোগ, আপনার সরকার আপনার পাশে উদ্যোগ, সরকারি পরিষেবা সংক্রান্ত অভিযোগের দ্রুত নিষ্পত্তির জন্য হেল্পলাইন নম্বর, সেই হেল্পলাইন নম্বর 8282082820 হেল্পলাইন নম্বরে কল করতে হবে। যদি ইমেল করতে যান তাহলে ইমেল আইডিও দেওয়া রয়েছে। যোগ্য মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা প্রদান শুরু হয়েছে। 28,25,769 জনের অ্যাকাউন্টে টাকা। অনলাইন ও অফলাইনে করা যাচ্ছে আবেদন। বাড়িতে গিয়েও আবেদনপত্র পূরণে সহায়তা করা হচ্ছে। এছাড়াও রয়েছে সরকারি বাসে নিখরচায় যাত্রা শুরু হয়েছে মহিলাদের জন্য। দেখাতে হবে আধার বা এপিকের মতো পরিচয়পত্র, পরে মহিলাদের দেওয়া হবে বিশেষ কার্ড। এক বছরে আমরা দেখতে পাচ্ছি যে এই 5 বছরে তো বেশ কিছু লক্ষ্যমাত্রা এই মুহূর্তে বিজেপি নিয়েছে। তবে এই এক মাস তারা যে পূরণ করলো, কি কি কাজ এই মুহূর্তে তারা করেছে একবার গ্রাফিক্যালের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছে। ধর্মভিত্তিক আর্থিক সহায়তা তা বাতিল করে দেওয়া হয়েছে। কোনো ইমাম মুয়াজ্জিন তাদের ভাতা দেওয়া হবে না। এর পাশাপাশি প্রায় 1.5 কোটি ওবিসি শংসাপত্র খতিয়ে দেখা হচ্ছে। মুসলিম সম্প্রদায়ের অন্তর্গত 77টি গোষ্ঠীর ওবিসি মর্যাদা বাতিলের আইনি প্রক্রিয়াকে মান্যতা। স্বাস্থ্যসাথী থেকে আয়ুষ্মান ভারতে সংযুক্তিকরণ, উপভোক্তাদের জন্য স্বাস্থ্য সুরক্ষার বিশেষ ব্যবস্থা। এছাড়াও জাতীয় জনগণনা কার্যকর করার নির্দেশ। বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই মুহূর্তে বর্তমানে বিজেপি সরকার নিয়েছে। আমরা দেখতে পেয়েছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করেছেন মা ক্যান্টিন এখন সম্প্রসারণ করে মা আহার প্রকল্প হয়েছে। সীমান্তে বেড়া ও বিএসএফ চৌকি নির্মাণে জমি হস্তান্তর, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ডিটেক্ট ডিলিট ডিপোর্ট নীতি গ্রহণ করা হয়েছে। উত্তরবঙ্গে যোগাযোগ অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করার উদ্যোগ। সেবক রংপুর রেল প্রকল্পে সহায়তা। পাশাপাশি সরকারিভাবে 20 জুন রাজ্যব্যাপী পশ্চিমবঙ্গ দিবস পালন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী পালনের প্রস্তাব। আমাদের সঙ্গে প্রতিনিধি সায়ন্তন ভট্টাচার্য রয়েছেন। সায়ন্তন, এই এক মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা দেখতে পেয়েছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিয়েছেন। এক মাস পূর্ণ হলো বঙ্গে এই বিজেপি সরকারের, একটু বিস্তারিত জানান। দেখো, একেবারে যে এক মাস কিন্তু নতুন সরকারে পূরণ হতে চলেছে, আর কয়েকটা দিন মাত্র, তারপরে কিন্তু এক মাস পূরণ হবে। এবং এক মাস যে হাতের সময় সেটা অনেকটাই কম ছিল। এবং এই মুহূর্তে কিন্তু তুমি যদি দেখো যে এই মুহূর্তে কিন্তু কারা কোন দপ্তর পাচ্ছেন সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। আগামীকাল বা আজকের মধ্যেই সেটা স্পষ্ট হয়ে যাবে। কিন্তু তার মধ্যেও রাজ্য সরকার কিন্তু যে যে পদক্ষেপগুলো নিয়েছে সেই পদক্ষেপগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। কারণ নির্বাচনের সময় বিজেপির যে সংকল্পপত্র, সেই সংকল্পপত্রে যা যা দাবি তারা করেছিলেন বা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো কিন্তু পূরণ করতে তারা শুরু করে দিয়েছেন। দেখা গেল প্রথম অর্থাৎ 9 তারিখে 9ই মে যখন মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী তিনি শপথ নিলেন, তারপরেই দেখা যাচ্ছে প্রথম ক্যাবিনেট যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে কার্যত বিএসএফের যে জমি হস্তান্তর, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আজকে যে কাঁটাতারহীন যে জায়গা, প্রায় 600 কিলোমিটারের বেশি অঞ্চল কাঁটাতারহীন ছিল, সেই জায়গায় কাঁটাতার বসানোর যে কাজ এবং পাশাপাশি বিএসএফের আউটপোস্ট বসানোর কাজ, সেই জায়গায় বিএসএফকে জমি হস্তান্তর গোটা দেশের ক্ষেত্রে, দেশের নিরাপত্তার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল। সেই কাজ কিন্তু প্রায় সম্পূর্ণ হয়েছে।
পাশাপাশি অন্নপূর্ণা যোজনা, অন্নপূর্ণা ভাণ্ডার, যেটা বিজেপির একেবারে আসার আগেই তারা সংকল্পপত্র দিয়েছিল যে লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা যোজনাতে 3,000 টাকা করে কিন্তু মহিলারা পাবেন। 27শে মে থেকেই ফর্ম বিলি শুরু হয় এবং অ্যাকাউন্টে কিন্তু সেই টাকা ঢুকতে শুরু করেছে। 28 লক্ষের বেশি মহিলা তারা কিন্তু এই যোজনায় প্রথম ধাপের টাকা পেয়েছেন। এরপর যদি তুমি দেখো যে আয়ুষ্মান ভারত, সেই আয়ুষ্মান ভারতকে এখানে ধাপে ধাপে কিন্তু লাগু করা হচ্ছে। অন্যদিকে মা ক্যান্টিন, সেই মা ক্যান্টিনের বদলে করা হচ্ছে মা আহার, যেখানে সপ্তাহে 2 দিন দেওয়া হবে মাছ ভাত, 2 দিন দেওয়া হবে ডিম এবং 2 দিন থাকবে নিরামিষ। এবং এছাড়াও যে কেন্দ্রীয় প্রকল্প, যেরকম একেবারে PM কিষাণ থেকে শুরু করে বেটি বাঁচাও বেটি পড়াও এবং আরও যে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো যেগুলো রাজ্যে এতদিন বঞ্চিত ছিল, সেই কেন্দ্রীয় প্রকল্পগুলো কিন্তু চালু হচ্ছে। অন্যদিকে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে পরিবর্তনে সরকার আসার পরই দেখা গেল যে চিংড়িঘাটা অঞ্চলে যে কানেক্টিং, অর্থাৎ মেট্রোর যে কানেক্টিং অংশটা, সেটা কিন্তু জমিজটের কারণে এবং ট্রাফিক ম্যানেজমেন্টের কারণে সেটা পূর্বতন সরকারের আমলে সেই কাজ আটকে ছিল, থমকে ছিল। পূর্বতন সরকারের আমলে যে কাজটা হয়নি সেটা এক মাসে এই পালা বদলে সেই কাজগুলোই কিন্তু করছে বঙ্গে এই বিজেপির সরকার। আমার সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে আমার সহকর্মী দেবারতী দাশগুপ্ত রয়েছে। সায়ন্তন, একটু সঙ্গে থাকো, আসবো তোমার কাছে আবারও। দেবারতী, যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম যে রাজ্যে পালা বদলের 1 মাস, যেটা পূর্বতন সরকার করতে পারেনি, 1 মাসে বেশ কিছু পদক্ষেপ মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী নিলেন। বাংলায় ডাবল ইঞ্জিন সরকারের সুফল পাচ্ছে বঙ্গের মানুষ। তুমি ব্যাখ্যা কিভাবে করবে? আগের সরকার করতে পারেনি নয় সৌম, আগের সরকার করেনি, কারণ তাদের উদ্দেশ্য ছিল চুরি, তাদের উদ্দেশ্য ছিল সিন্ডিকেট চালানো, তাদের উদ্দেশ্য ছিল কাটমানি জোগাড় করা, তাদের উদ্দেশ্য ছিল তোলাবাজি করা, তাদের উদ্দেশ্য ছিল দুর্নীতি করা, তাদের উদ্দেশ্য ছিল ডাকাতি করা, তাদের উদ্দেশ্য ছিল রাজ্যটাকে একেবারে তলানিতে পৌঁছে দেওয়া। সমস্ত দিকে যতগুলো সরকারি দপ্তর, প্রত্যেকটা দপ্তরে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং আজকের দিনে দাঁড়িয়ে একে একটা প্রমাণিত। কারণ সেই নেতা, মন্ত্রী, কাউন্সিলর, পঞ্চায়েতের সদস্য তারা কেউ নেই, তারা পালিয়ে যাচ্ছে, তারা নিখোঁজ। তো ফলে যদি এই সরকারের সদিচ্ছা থাকতো তবে তো করবে। এই সরকারের তো কোনো সদিচ্ছা ছিল না, এই সরকার তো শুধু লুটতে চেয়েছে, কামাতে চেয়েছে, সেটাই করেছে। ফলে আজকে সরকারের এইরকম অবস্থা পৌঁছেছে। আমি সায়ন্তনের কাছে একটু আসার চেষ্টা করব। সায়ন্তন, যে কোনো শাসকের প্রাথমিক কর্তব্য যেটা হওয়া উচিত সেটা হচ্ছে আইন শৃঙ্খলার দিকটা সবার আগে নজর দেওয়া। এই সরকার, শুভেন্দু সরকার, যেটা আসার পরেই করেছে, বারবার যেটা বলার চেষ্টা করা হয়েছে যে কাউকে রেয়াত করা হবে না, যদি কেউ দোষ করে থাকে তার একমাত্র জায়গা হবে জেল বা সংশোধনাগার। তবে এই যাদেরকে সংশোধনাগারে পাঠাবে আগামী দিনে এই নতুন সরকার, বা যাদেরকে পাঠাচ্ছে এই সময় নতুন সরকার, তারা কতটা সংশোধিত হয়ে বেরোবে সেটা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এই স্বরূপ বিশ্বাস থেকে শুরু করে শওকত মোল্লা, যদি তাকে পাওয়া যায়, তাকে যখন সংশোধনাগারে পাঠানো হবে, তো তারা কতটা সংশোধিত হয়ে বেরোবে সন্দেহ আছে। কিন্তু এই সরকার 1 মাসের মাথায় যা যা করতে পেরেছে, তার মানে সেগুলো করা যায়। সবার আগে আইনের শাসন প্রতিষ্ঠা করা, যেটা শুভেন্দু সরকারের প্রাথমিক লক্ষ্য, সেটা করা যায়। দুষ্কৃতীরা ভয় পাচ্ছে, দুষ্কৃতীরা পালাচ্ছে, সেটা কেন আগের সরকার করলো না? কোথায় সেই সরকারের মুনাফার দিকটা তারা ভাবলো, বা সেই সরকার কেন একটা সুন্দর রাজ্যকে আরো সুন্দর করার কথা ভাবলো না, সুন্দর মানুষগুলোকে আরো ভালো রাখার কথা ভাবলো না? কেন শিক্ষা দিল না, কেন স্বাস্থ্য দিল না, কেন সমস্ত রকম পরিষেবা দিল না, যেটা নতুন সরকার করতে পারছে? শান্তন, আপনি দেখতে পাচ্ছ দেখো, একেবারেই এই যে পূর্বতন সরকারের আমলে কিছু ঘটলেই কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন উঠতো। কারণ যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার পুলিশ করতো না, তাদের খুঁজে পাওয়া যেত না। কখনো দেখা যেত যে কেন্দ্রীয় যে তদন্তকারী সংস্থা, তাদেরকে কিন্তু দায়িত্ব নিতে হতো, কখনো NIA, কখনো CBI, কখনো ED। এবার দেখা যাচ্ছে পরিবর্তনের সরকার আসার পর পুলিশকে কিন্তু ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে এবং সেই ফ্রি হ্যান্ডেই পুলিশ কাজ করছে। তখন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে অতীতেও বড়ি মামলা ছিল, কিন্তু পুলিশ কিন্তু তাদেরকে গ্রেপ্তার করেনি। কিন্তু নতুন সরকার আসার পর তারা কিন্তু স্পষ্ট করে দিয়েছে যে এই ধরনের জিনিস কিন্তু তারা আর বরদাস্ত করবে না। অর্থাৎ যারা দোষ করছেন, যারা অপরাধী, যারা এতদিন পর্যন্ত মানুষের টাকা লুট করেছেন, কখনো যাদের বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে, যাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ রয়েছে, সাধারণ
মানুষকে, তাদেরকে কিন্তু গ্রেপ্তার করতে হবে। এবং একাধিক থানাতে যখনই এফআইআর হচ্ছে তখনই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এবং পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রাতিষ্ঠানিক দুর্নীতি। যেরকম রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প, সেই প্রকল্পের ক্ষেত্রে দেখা গিয়েছে যে দুর্নীতি হয়েছে এবং কারা দুর্নীতি করেছেন, যে সকল আমলারা এর সঙ্গে জড়িত বা যে সকল নেতারা এর সঙ্গে জড়িত, তাদেরকেও কিন্তু ছাড়া হচ্ছে না। একটি কমিশন গঠন করা হয়েছে, সেই কমিশনের মাধ্যমে কিন্তু এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিচার হবে। অর্থাৎ প্রথম সরকারে আসার পরই এই যে চুরি বা দুর্নীতি বন্ধ হবে, এই প্রতিশ্রুতি কিন্তু বিজেপির তরফে দেওয়া হয়েছিল। এবং উত্থাপন করতে চাইবো, তোমার কি ব্যাখ্যা এটা নিয়ে একটু শুনবো। সেটা হচ্ছে নতুন সরকার যে মানে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে, ঠিক সেইগুলো কিন্তু পরপর সেই প্রতিশ্রুতি পূরণ করছে। আমি এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা ধরার চেষ্টা করব সেটা হচ্ছে একটা আন্দোলন, একটা গণ আন্দোলন, যে আন্দোলন শুধু রাজ্যকে নয় গোটা দেশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল। সেই আরজিকর আন্দোলন, জাস্টিস ফর আরজিকর যেভাবে ধ্বনি উঠেছিল, যেভাবে রাত দখল হয়েছিল, যেভাবে আমার তোমার বাড়ির সদস্যরা একটা এই ধরনের ঘটনায় যেভাবে সেই সদস্যরাও নাড়া খেয়েছিলেন, যেভাবে একটা সিস্টেমের বদলের প্রয়োজন ছিল, আজকে কিন্তু সেই সরকার এসে প্রাথমিক যে কাজগুলো করছে তার মধ্যে অন্যতম এটা নিয়ে নতুন করে আবারও তদন্ত শুরু করা। 3 জন পুলিশ আধিকারিক সেই সময় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এটা কতটা ভরসা তৈরি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে যে হ্যাঁ এই সরকার করবে আমাদের জন্য, আমরা যা করেছি, আমরাই নতুন সরকারটাকে ক্ষমতায় এনেছি এবং আমরা কোনো ভুল করিনি। দেখো, একেবারেই যে মানুষের মধ্যে কিন্তু ভরসা তৈরি হয়েছে, তার কারণ হচ্ছে যে এই সরকার আসার পর যে কাজগুলো করছে, যে মানুষের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলোকে কিন্তু মান্যতা দেওয়া হচ্ছে। কারণ সাধারণ যারা আন্দোলনকারী, যারা সেদিন রাত জেগেছিলেন, তাদের কিন্তু একটাই দাবি ছিল বিচার। এবং কারা এই বিচার দেবে, যেখানে দেখা যাচ্ছে পুলিশ আধিকারিকরা তারা বিভিন্ন ক্ষেত্রে জড়িত রয়েছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে নতুন গভর্নমেন্ট আসার পরই তারা কিন্তু যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হোক বা ইন্টারনাল যে এনকোয়ারি হোক, সেই এনকোয়ারি কথা বলেছে। এবং খুব গুরুত্বপূর্ণভাবে আরজিকর আন্দোলন, এই আন্দোলন নিয়ে বহু জল ঘোলা হয়েছে। নতুন করে অনেকে চাইছেন যে এই যে আরজিকর ফাইল কিন্তু নতুন করে খোলা হোক। এবার দেখা যাচ্ছে যে পুলিশের যারা জড়িত, যাদের ভূমিকা নিয়ে ক্ষোভ রয়েছে, এবং এই দাবিগুলো কিন্তু মানুষের দাবি এবং নির্যাতিতার মায়ের দাবি ছিল, এবং তাদের বিরুদ্ধেই কিন্তু এবার তদন্তের নির্দেশ কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। এক্ষেত্রে একটা বিষয় কিন্তু স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে গভর্নমেন্ট যে কোনোভাবেই যেই অপরাধী হোক, সেটা পুলিশ হতে পারে, সেটা কোনো আমলা হতে পারে, এবং তাছাড়াও কোনো নেতা হতে পারে, কোনো অপরাধ কিন্তু এই মুহূর্তে কিন্তু বরদাস্ত করা হবে না, সেই বার্তাটাই কার্যত দেওয়া হচ্ছে। অর্থাৎ পুলিশকে পর্যন্ত এখানে গুরুত্বপূর্ণ যেটা হয়তো আমাদের মানে আমরাও সেভাবে ভাবিনি কখনো। আমি প্রাক্তন সরকারের কথা ছেড়েই দিলাম, শৈশব নষ্ট হয়ে যাচ্ছে। আমরা বারবার বলছি পড়াশোনার চাপে শৈশব নষ্ট হয়ে যাচ্ছে, কম্পিটিশনে বা ইঁদুর দৌড়ে, প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে নামতে গিয়ে আমাদের শৈশব নষ্ট হয়ে যাচ্ছে। ছোট ছোট ছেলেমেয়েরা খেলার মাঠ পায় না, সে মাঠ পাবে কি করে? সেই মাঠের ওপর তো বেআইনি নির্মাণও আমরা দেখেছি, আকাশ খুঁজে পাওয়া যায় না। যাই হোক, সেটা আলাদা কথা। কিন্তু এই শৈশব ফেরানোর জন্য, বাচ্চাদের একেবারে শিশুদের ওপরে এই মারাত্মক প্রেশার কমানোর জন্য নতুন সরকারের একটা দারুণ পদক্ষেপ। শিক্ষাবিদ থেকে শুরু করে সমাজের বিশিষ্ট মানুষেরা তারা কিন্তু প্রত্যেকে বলছেন যে সত্যি কথাই পিঠের যে ব্যাগটা, সেই ব্যাগের ওজন শিশুদের ওজনের থেকে বেশি হয়ে যাচ্ছিল। ফলে ওই নবজ হয়ে যাওয়া বাচ্চাগুলো তারা পড়াশোনায় মন দেবে কি করে? সরকারের একটা দারুণ উদ্যোগ, এটাকে কিভাবে দেখা হয়েছে শান্তা? দেখো, একেবারেই যে প্রতিটা দিককে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে ছোঁয়া হচ্ছে। অর্থাৎ যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, অর্থাৎ এখানে স্কুল শিক্ষা একটা বড় শিক্ষা, সেই জায়গায় যাতে শিশুদের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে স্কুল ব্যাগ, অর্থাৎ ভারী স্কুল ব্যাগ যাতে না হয়, তার জন্য যেরকম একটা গাইডলাইন তৈরি করা হচ্ছে। এবং আরও একটা জিনিস দেখবে যে এখানে কিন্তু প্রাথমিকের ক্ষেত্রে যে পোশাক দেওয়া হতো, সেই পোশাক কিন্তু নিম্নমানের দেওয়া হতো, যা নিয়ে ইতিমধ্যেই কিন্তু তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী দিয়েছেন। অর্থাৎ শিশুদের পোশাক চুরি থেকে শুরু করে এবং স্কুলের যে বাচ্চা যারা রয়েছে তাদের যে পোশাকটা দেওয়া হয় তার মধ্যেও কিন্তু নিম্নমানের প্রোডাক্ট দেওয়া হচ্ছিল। সেই অভিযোগ যখনই তার কাছে এসেছে, সেই সময় কিন্তু তিনি তথ্য ধরে ধরে সংশ্লিষ্ট দপ্তরকে ভৎসনা করেছেন এবং তিনি জানিয়েছেন যে অবিলম্বে রিপোর্ট দিতে হবে এবং সেই রিপোর্ট আসার পর
কারা এর সঙ্গে যুক্ত সেই ব্যক্তিদের খুঁজে বার করে শাস্তি দিতে হবে। অর্থাৎ এক্ষেত্রে স্কুল এডুকেশন যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টে আমরা দেখেছিলাম এর আগে চাকরি চুরি হয়েছে। শুধুমাত্র চাকরি চুরি নয়, যে স্কুলের যে পোশাক, সেই পোশাক যে বিতরণ হয়েছে সেই জায়গাতেও দেখা যাচ্ছে দুর্নীতি হয়েছে। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু রাজ্য সরকার কড়া পদক্ষেপ নিচ্ছে, এবং যাতে শিশুরা রাজ্য সরকারের যে স্কুল, সেই স্কুলে গিয়ে ভালো করে পড়াশোনা করতে পারে, তার জন্য স্কুলগুলোর যে মানোন্নয়ন দরকার সেই মানোন্নয়ন কিন্তু করা হবে। এবং দপ্তরের মন্ত্রী এসে যাওয়ার পরই একটি কমিটি গঠন করে কিভাবে এই মানোন্নয়ন করা হবে তার একটা রোড ম্যাপ কিন্তু রাজ্য সরকার তৈরি করবে। এবং রাজ্য সরকার একটা রোড ম্যাপ ইতিমধ্যে তৈরি করেছে যে তারা প্রথমে কোন কোন কাজগুলো করবেন, প্রথম 3 মাস কি কাজ করা হবে, তারপর 6 মাসে কি কাজ করা হবে, এবং 1 বছর বা 2 বছরে কি কাজ করা হবে। এবং দেখা যাচ্ছে মানুষের যে কথাগুলো ছিল, মানুষের যে চাহিদা ছিল, মানুষের যে দাবিগুলো ছিল, সেগুলোকেই একেবারে একদম প্রথমে প্রাধান্য দিয়ে কিন্তু দেখা হয়েছে। যেরকম দুর্নীতি, চুরি, সিন্ডিকেট রাজ, এগুলো পাশাপাশি শিক্ষার সঙ্গেই স্বাস্থ্য এবং কর্মসংস্থানের প্রসঙ্গ আসে। স্বাস্থ্য নিয়ে যা ভাবনা চিন্তা করা হচ্ছে, হাসপাতালগুলো যেভাবে এই মুহূর্তে একেবারে স্ক্যানারে রয়েছে, যেভাবে প্রায় লাগাতার প্রতিদিনই প্রায় বৈঠক হচ্ছে, একটু এই বিষয়টা জানতে চাইবো। স্বাস্থ্য নিয়ে যে সাফল্য এখনো পর্যন্ত সরকার দেখেছে, এটা যে বিগত জমানায় আমরা দেখেছি স্বাস্থ্য কেন্দ্রগুলো বলো, হাসপাতালগুলো বলো, দালাল রাজে ভরে গিয়েছিল, সেই জায়গাটা রিকভার করা এবং সেইখানে দাঁড়িয়ে স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানো, এবং অবশ্যই কর্মসংস্থানের জায়গা। আমরা বিনিয়োগ দেখছি, বিনিয়োগে ইন্টারেস্টেড হচ্ছে বিভিন্ন শিল্পপতিরা, কারণ এখন এখানে বিনিয়োগ করা সোজা, কারণ তোলাবাজরা আপাতত জেলে। শান্তন, কারণ কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী কিন্তু স্পষ্ট করেছেন যে রোগী কল্যাণ যে সমিতিগুলো থাকবে, সেখানে কিন্তু মাথায় কোনো রকমভাবে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব থাকতে পারবেন না, সেই জায়গায় প্রশাসনিক স্তরের ব্যক্তিরা থাকবেন। এবং দালাল চক্র বন্ধ করতে হবে, যে বেডগুলো রয়েছে সেই বেডগুলোকে ইউটিলাইজ করতে হবে। পাশাপাশি কিন্তু বিভিন্ন রঙের আইডি কার্ড দেওয়া হয়েছে, যাতে নিরাপত্তা সঠিকভাবে বজায় থাকে, তার জন্য সেই আইডি কার্ড দেওয়া হয়েছে। এবং খুব গুরুত্বপূর্ণভাবে একটা পদক্ষেপ কিন্তু রাজ্য সরকার নিচ্ছে, যে বাম আমলে যারা 1 টাকার বিনিময়ে জমি পেয়েছিলেন, তারা যে হাসপাতাল করেছেন, সেই হাসপাতালগুলো এতদিন পর্যন্ত কিন্তু লাগাম ছাড়া টাকা নিত। এবার থেকে 15% সিট, 15% বেড রাজ্য সরকারকে দিতে হবে। এটা কিন্তু একটা খুব ভালো পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে, কারণ এটা যদি হয় তাহলে বেসরকারি জায়গায় কিন্তু বহু মানুষ তারা কম পয়সায় ট্রিটমেন্ট পাবেন, এবং এটা খুব দ্রুত লাগু হবে, এমনটাই মুখ্যমন্ত্রী জানাচ্ছেন। এবং অন্যদিকে তুমি শিল্পের কথা বললে, ইতিমধ্যেই আদানি গোষ্ঠী মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। আদানি গোষ্ঠী কিন্তু রাজ্যে বিনিয়োগ করতে প্রস্তুত রয়েছে, বিভিন্ন খাতে তারা বিনিয়োগ করতে পারেন। এছাড়াও আমুল 650 কোটি টাকার কিন্তু রাজ্যে প্রজেক্ট করছে, এবং বিভিন্ন যারা কোম্পানি এইরকম ভাবে যদি চলতে থাকে তাহলে আরো অনেক গোষ্ঠীও হয়তো এখানে বিনিয়োগ করার বিষয়ে ভাবনা চিন্তা করবেন। শান্তনকে আপাতত ধন্যবাদ জানাবো। সৌম, যেটা আমি বলার চেষ্টা করছিলাম একদম শুরুতেই, যে এই সরকার অনেক কিছু আশা ভরসা ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে জাগাচ্ছে, এবং যে ছবি আগামী দিনে আমরা দেখতে পাবো তা হচ্ছে সত্যি একটা খুব সুন্দর ছবি আশা করি এই সরকারের কাছ থেকে। এবং অবশ্যই সোনার বাংলা হবে এই বাংলা, যেখানে এই বাংলা আবার ভারতে বা জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পাবে। একদম, সেদিকে অবশ্যই পরবর্তীতে নজর থাকবে। দেবারতী, তোমাকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে এখান থেকে এই মুহূর্তে অবশ্যই আমরা বিদায় নিচ্ছি, কারণ পরবর্তীতে আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।